আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য। মাত্র সংসদ বসলো, আজকে দ্বিতীয় দিন গেল, কিন্তু ইতোমধ্যেই বিরোধী দল বিএনপি, যারা বিরোধী শক্তি সংসদে, জামায়াত ইসলাম এবং তার মিত্ররা এনসিপি, শুধু সংসদ নয়, মাঠ গরম করবার চেষ্টা করছে। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন তারা সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কে সিদ্ধান্ত না পেলে। বোঝা যায় তাদের লক্ষ্যটা কি। কিন্তু আমি ধন্যবাদ জানাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি সংসদে বলেছেন, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। একথা আমি এর আগে বিভিন্ন প্রসঙ্গে অনেকবার বলেছি। রাষ্ট্র চলে আইন দিয়ে, সংবিধান দিয়ে। এবং সালাউদ্দিন আহমেদকে তার এই দৃঢ় অবস্থানের জন্য আমি সাধুবাদ জানাই। তিনি ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দলের নেতা হিসেবে দীর্ঘদিন এই জাতীয় ঐকমত্যের চর্চা করেছেন। জুলাই চার্টারের সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন এবং সংবিধান, রাজনীতি, বাস্তবতা, আইন কানুন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে, সেটা বোঝাই গেছে। জুলাই চার্টারের ভবিষ্যৎ কি? গণভোট, তার পরিণতি কি? ফলাফল যেটা হলো সেটা কি সরকার মানতে বাধ্য? প্রথম কথা হচ্ছে যে গণভোটটা কতটা ন্যায়সঙ্গত, বিধিসম্মত ছিল, সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক দল যারা জুলাই চার্টারে স্বাক্ষর করেছে তারা ততটুকুই দায়বদ্ধ যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেটুকু বাদ দিয়ে বাকিটার ব্যাপারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার যে নির্বাচনী অঙ্গীকার, তার যে ইশতেহার বা ম্যানিফেস্টো, সেখানে তারা যে কমিটমেন্ট করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই কমিটমেন্ট দেখে মানুষ তাদেরকে ভোট দেয়। জুলাই চার্টার, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এগুলো একার্থে ভালো, কিন্তু যেভাবে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে, যে উদ্দেশ্যে করেছেন যারা করেছেন, তার একটা রাজনীতি আছে। এবং এই রাজনীতিটা যত না দেশের স্বার্থে, দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, তার চাইতে অনেক বেশি অসৎ উদ্দেশ্য এবং দেশের চাইতে প্র্যাকটিক্যালি গোষ্ঠী এবং দল এবং একটি জোটের স্বার্থে। কারণ এগুলো না করলে তাদের আসলে রাজনীতিটা থাকে না। আমার ধারণা বিএনপি এবং তার মিত্রদের, অর্থাৎ ট্রেজারি বেঞ্চের যে শক্তি এখন সংসদে আছে, এবং যেহেতু তারা সরকার পরিচালনা করছে এবং আমি বিশ্বাস করি জনসমর্থন এখনো তাদের দিকে আছে, বেশ ভালোভাবেই আছে, এবং যে শক্তি নির্বাচনের বাইরে ছিল তাদের যে অবস্থান, সব মিলিয়ে জামায়াত ইসলামী এবং তার মিত্ররা এই বিষয়ে খুব জোরালো কিছু করতে পারবে না। কারণ জনসমর্থনের ভিত্তিতে, সামগ্রিক বিবেচনায় তাদের জনসমর্থন এই জায়গায় অনেক কম। এই চ্যালেঞ্জ বিএনপি হয়তো মোকাবেলা করতে পারবে, কিন্তু তার যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, সেটা বিএনপি কিভাবে মোকাবেলা করবে সেটা একটা বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমি এর আগেও বলেছি, নিয়ম মেনে অফিস করা, নিয়ম মেনে পথে চলা, প্রোটোকল কমিয়ে আনা, কৃচ্ছতা সাধন করা, শনিবারে ছুটির দিনে অফিস করা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা। যে সংস্কৃতি ওবায়দুল কাদের শুরু করেছিলেন শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে 1996 সালের সরকারের সময়, সেই সালাম সংস্কৃতিকে রাজনীতি থেকে মুক্ত করা বা সালাম সংস্কৃতি থেকে রাজনীতিকে মুক্ত করা, এই কাজগুলো তারেক রহমান খুব ভালোভাবে করছেন। এটা আমরা বুঝতে পারছি যে সংসদ সদস্যদের তো বটেই, অনেক মন্ত্রী এখন আসলে তার সঙ্গে তাল সামলাতে ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।
এবং রাজনীতিটা অনেকটাই পারসেপশন নির্ভর। রাজনীতিতে আপনি ভালো খারাপ কতটা করলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পারসেপশন, অর্থাৎ ইন পলিটিক্স পারসেপশন ম্যাটার্স। কোন কোন মন্ত্রীর নিয়োগ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, ব্যক্তিগতভাবে আমি সেই সব মন্ত্রীদের সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই, আমি জানি না, তারা হয়তো ভালোও করতে পারেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী কোনো না কোনো বিবেচনা থেকে তাদেরকে নিয়েছেন। কিন্তু জনমনে প্রশ্ন আছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিভাবে এই মন্ত্রী পরিষদে আসে? একেবারেই প্রথমবারের সংসদ সদস্য, অনেকে মজা করে বলেন যে একজনকে মন্ত্রী দেওয়া হলো, তিনি তো একই সঙ্গে ওবায়দুল কাদের, শাহজাহান খান এবং নুরুল ইসলাম সুজনের মন্ত্রণালয় পেয়েছেন। পেতেই পারে না, এবং তাদের এফিসিয়েন্সি, যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, সততা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু মানুষ এগুলোকে ভিন্নভাবে দেখছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিঃসন্দেহে হয়তো তিনি করিতকর্মা হবেন, ভালো করতে পারেন, আবার নাও করতে পারেন, তো যদি ভালো না করেন তাহলে কিন্তু দোষটা, দায়টা সরকারের উপর, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপর দায়টা অনেকে চাপাবার চেষ্টা করবেন। কিন্তু এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে একজন মানুষ যখন 10টা সিদ্ধান্ত নেবেন, তার 10টা সিদ্ধান্তই সঠিক নাও হতে পারে, কোনোটা কাজ নাও করতে পারে, সেই বিবেচনাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরও এই সমালোচনাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারলে সবচেয়ে ভালো হয়। এই যে একজন মন্ত্রী চাঁদাবাজি নিয়ে কথা বললেন, একজন মন্ত্রী চিকিৎসকদের নিয়ে কথা বললেন, একজন মন্ত্রী বিদেশ থেকে, প্রতিমন্ত্রী, বিদেশিরা আসবে বাংলাদেশে লেখাপড়া করতে, নিজের লেখাপড়াই এখন পর্যন্ত ঠিক করার সুযোগ নেই, তার আগেই বিদেশিরা চলে আসবে, সেরকম স্বপ্ন দেখাতে শুরু করলেন। কারো কারো আচরণে কিছু প্রশ্ন, প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন তুলেছেন, তিনি যেখানে ট্রাফিক মেনে চলেন, কোনো মন্ত্রী সেটা মানতে চান না। আরেকজন মন্ত্রী তো মন্ত্রী হবার সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখা শুরু করলেন। তো এই বিষয়গুলো কিন্তু বড় প্রশ্নের মুখে ফেলতে পারে ভবিষ্যতে সরকারকে, যদি পারফরমেন্স ভালো না হয়। জ্বালানি নিয়ে কেউ কথা বলেছেন, সেটা নিয়ে প্রশ্ন আছে, আমি কি কৃচ্ছ্রতা সাধন করব নাকি আমি ঋণ করব, সেটা নিয়ে অনেকে কথা বলেছেন। বাট অনেক হয়তো আবেগের বশবর্তী হয়ে মাত্র মন্ত্রী হয়েছেন, অনেকদিন পর হয়েছেন, কথাবার্তা বলে ফেলতে পারে। কিন্তু আরো কিছু প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু সততা এবং নৈতিকতার মানদণ্ডে কিন্তু তার সরকারকে অনেক উঁচুতে নিয়ে যেতে হবে। এবং এই নৈতিকতা কিন্তু নানাভাবে মানুষ বিচার করে, কেবলমাত্র দুর্নীতি করলাম না সেটাই কিন্তু নৈতিকতা। একটা মানুষ ব্যক্তি জীবনে কেমন, প্রধানমন্ত্রী যেমনটা চেষ্টা করছেন, তারেক রহমান তার স্ত্রী কন্যা সহ নানা জায়গায় যাবার, তাদেরকে সামাজিক পরিমণ্ডলে, রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে আসবার, এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কোনটা অনেকের ক্ষেত্রে হয়তো এটা মানুষ করতেও না অ্যাকসেপ্ট। তো এটা যেমন একটা ইতিবাচক দিক, কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে আপনি আপনার মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি কাদেরকে বসাচ্ছেন। অন্তত 2-3 জন মন্ত্রীকে এবং জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ নিয়ে কথাই উঠতে শুরু করেছে নারী ঘটিত বিষয়ে তাদের অতীত নিয়ে, এবং সেটা শুধু বাইরের থেকে নয়, দলের ভেতর থেকেও তারা বিভিন্ন সময় যে কথা বলেছেন সেগুলো এখন ভাইরাল। তারপরে কেলেঙ্কারির কথা আসেন, আপনি মানুষকে সম্মান দিবেন আপনারা, হ্যাঁ মাত্র এসেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, কিন্তু তারপরে একটু বুঝে শুনে প্রত্যেকটা সিদ্ধান্ত ঘোষণা করা উচিত। এই যে একটা বাংলা একাডেমি পুরস্কার নিয়ে যাওয়া হলো মোহন রায়হানকে কেন্দ্র করে, নিঃসন্দেহে এটা লজ্জাস্কর, এটা সরকারের এবং সংশ্লিষ্ট বিভাগগুলো, মন্ত্রণালয়ের একটা বড় দুর্বলতা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে কোনো হোমওয়ার্ক ছাড়াই। 25 বছর আগে তিনি পেয়েছেন স্বাধীনতা পদক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, বিধিটা বদলে ফেলা হলো যে 25 বছর ভুল হয়েছে। আমার মতে
আমি জানি না পৃথিবীর কতগুলো দেশে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একই ব্যক্তিকে দুবার দেয়া হয়, কিন্তু আপনি হয় আপনাকে ভুলটা স্বীকার করে নেওয়া উচিত ছিল, না হলে বিধি পাল্টেছেন ঠিক আছে, কিন্তু ওই যে দুর্বলতা, সেই দুর্বলতাটা কিন্তু বেরিয়ে গেল। এগুলোকে কাটাতে চেষ্টা করতে হবে। এবং সব কথার বড় কথা হচ্ছে যে এই রাষ্ট্রীয় সম্মাননা দেবার ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি একজন মানুষের সাম্প্রতিক পারফরমেন্স দেখেন, কয়েক বছর পারফরমেন্স দেখলে হবে না, এটা মানুষের সামগ্রিক জীবনে তার কন্ট্রিবিউশন কি, গোটা জীবনে তিনি দেশের জন্য কি করেছেন, তিনি কতটা বাংলাদেশের, যখন আপনি স্বাধীনতা পদক দেবেন বাংলাদেশের স্বাধীনতাকে ওন করেন। আবার মুক্তিযোদ্ধা হলেই হবে না, বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা রাজাকারও হয়েছে, রাজাকার হয়েছে মানে ওই গোত্রে চলে গেছে। আবার আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, কিন্তু আপনি একটা ফ্যাসিস্ট শাসনের দাবেদারি করেছেন নানা সময়, তার সুবিধা কি? এবং ওই যে নৈতিকতার কথা বললাম, সেখানে আর্থিক সততা, নৈতিক সততা, মরাল একটা লেভেল কোন জায়গায়, সেখানে আপনি আপনার ব্যক্তি জীবন কেমন, নারী ঘটিত কোনো কেলেঙ্কারি আছে কিনা, অন্য কোনো কেলেঙ্কারি আছে কিনা, পারিবারিক জীবনটা কেমন, এগুলো ম্যাটার করে, এগুলো ম্যাটার করে। কারণ একজন মানুষ, কাজে আমি মনে করি, এবং সেই দুর্বলতা কিন্তু এবারকার বিভিন্ন পুরস্কারের মধ্যে দু একটা ক্ষেত্রে কোনোটা আলোচনায় এসছে, কোনোটা আলোচনায় আসেনি, কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আছে। এ কথা ঠিক যে পুরস্কার দেবার ক্ষেত্রে হয়তো বিএনপি খুব একটা কে আসলে সেই অর্থে এবার পলিটিসাইজেশনটা করেইনি, অর্থাৎ নিজের লোককে দিতে হবে সেরকম প্রবণতাটা কাজ করেনি, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু তড়ি ঘুরে করে দিতে গিয়ে আমার মনে হয় না এত আগে ঘোষণা করলে, আরো 3 দিন এত সময় ছিল, তো একটু সময় নিয়ে বুঝে শুনে, আরো 7 দিন সময় নিয়ে বুঝে শুনে এই কাজটা করলে অনেক ভালো হতো। এখন এইসব কাজ থেকে পরিত্রাণের উপায় কি? আমি মনে করি যে প্রধানমন্ত্রী তার উপদেষ্টা পরিষদ করেছেন, মন্ত্রিসভা আছে, সংসদ আছে, সংসদীয় কমিটিগুলো হবে, তিনি প্রতিটা মন্ত্রণালয় ধরে অন্তত জনা 5 অ্যাডভাইজারি বোর্ড বা প্যানেল করতে পারেন, এক্সপার্ট প্যানেল, সিভিল সোসাইটি, সাংবাদিক, বিভিন্ন এবং স্টেক হোল্ডারদের মধ্য থেকে। এবং এই প্যানেলে যারা থাকবেন তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবেন না, বেতন ভাতা নেবেন না। আমি মনে করি প্রধানমন্ত্রী চাইলে এই কাজ করতে তার প্রতিপক্ষ, অর্থাৎ প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিরও অনেকে রাজি হবেন দেশের স্বার্থে। এবং এরকম একটা প্যানেল প্রতিটা মন্ত্রণালয় ধরে করে তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী পারলে প্রতি মাসে যেন একবার ইনফরমালি বসেন, চা খেতে, কফি খেতে বসেন, এবং সম্ভব হলে প্রতি 2-3 মাসে একবার অন্তত প্রধানমন্ত্রীর জন্য তাদের সঙ্গে, এটা 5 জনের হতে পারে, 10 জনের হতে পারে, খোলামেলা কথা বলেন ঘন্টা খানেক। এগুলো হিসেব করলে খুব বেশি সময় নয়, কিন্তু এগুলো আসলে, এবং সরকার যেটা আলোচনা করতে চায় সেটা নিয়ে বসতে পারে, তাদের থেকে খোলামেলা যে কোনো বিষয়ে পরামর্শ চেতে পারে, বা তারা যদি যে কোনো পরামর্শ দিতে চান দিতে পারেন। এরকম একটা প্রক্রিয়ার মধ্যে যত দ্রুত ঢুকবেন তত ভুল ত্রুটি হবার আশঙ্কা কম থাকবে। এবং সবচেয়ে বড় কথা, একটা কথা এখন বলা হচ্ছে, বা অনেকেই বলছেন যে কথাবার্তা যে যারটা বলবেন। আমরা জানি মন্ত্রীরা সবাই সম্মিলিতভাবে দায়বদ্ধ, প্রধানমন্ত্রী সহ। মন্ত্রীদের আসলে কথাবার্তা শুধু সংসদে একটা হিসেব নিকেশ করে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কথা বলা, তার আসলে বাইরেও তাদেরকে কথাবার্তা বলতে হবে। পৃথিবীর সব দেশে বলে, তাদেরকে বিভিন্ন টেলিভিশনে যেতে হবে, তাদেরকে বিভিন্ন গণমাধ্যমকে ফেস করতে হবে। এগুলো আসলে তাদের নিজেদেরকে গড়ে তুলবার জন্য একটা মাধ্যম, শক্তিশালী মাধ্যম। বিভিন্ন ফোরামে আলোচনায় তাদের যেতে হবে। কিন্তু বাংলাদেশে আবার একটা সমস্যা আছে, বাংলাদেশে কেউ এমপি মন্ত্রী হলেই মনে করেন যেন তিনি কিছু একটা হয়ে গেছেন,
এখান থেকেও প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এই মন্ত্রী এমপিদের বেরিয়ে আসতে হবে। আমি দীর্ঘদিন ধরেন একটা টেলিভিশন টক শো করি, 23-24 বছর। বাংলাদেশের এমন কোনো বড় রাজনৈতিক নেতা নেই যারা ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। আমি অনেকের নাম করতে পারি যারা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তাদের অনেকে আমি ইন্টারভিউ করেছি। তারা আমার ইন্টারভিউ করেছে মানে তারা আমার শোতে ছিলেন তৃতীয় মাত্রায়। তারা প্রতিপক্ষের সঙ্গে ডিবেট করেছেন। এই যে ব্যারিস্টার মওদুদ আহমেদ, তোফাল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, নাজমুল হুদা, শাহ মোয়াজ্জেম হোসেন, কাজী জাফর আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, কত নাম আমি বলবো। কিন্তু বাংলাদেশে এখন দেখি অনেক প্রতিমন্ত্রীও বলেন না, আমি এখন কাউকে ডিবেটে যেতে চাই না, আমি শুধু একা, আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করেন। আপনি যদি বিতর্ক করবার সক্ষমতা না থাকে তাহলে কিভাবে হবে, জবাব দিতে কিভাবে হবে? অ্যাঙ্কর আপনাকে প্রশ্ন করবে, কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই। একজন প্রতিমন্ত্রী, একজন মন্ত্রী একা আসতেই পারেন একটা সময়। কিন্তু একটা অনুষ্ঠানের ফরম্যাট যখন ডিবেট করবার জন্য সাজানো হয়, সেখানে আসতে এত ইগো প্রবলেম, আমি তার সঙ্গে বসবো, আমি ওর সঙ্গে বসবো, তাহলে প্রশ্ন তো উঠবেই যে আপনি যখন বিরোধী দলে ছিলেন তখন সরকারি দলের লোকজনের সঙ্গে আপনি বসেননি। অথবা আমি তো উদাহরণ দিলাম, পৃথিবীর আপনি CNN দেখেন, BBC দেখেন বা অন্যান্য জায়গায় দেখেন, একটা প্যানেলের মধ্যে বসে কিন্তু মন্ত্রীবর্গ কথা বলছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমি যাই, বিভিন্ন সম্মেলনে যাই, সেখানে কিন্তু বিভিন্ন দেশের মন্ত্রী না, শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা বসে 5-6 জনের একটা প্যানেলে বসে কথা বলছেন। এবং সেই প্যানেলে যারা থাকেন, আপনি যদি প্রোটোকল দেখেন, প্রোফাইল দেখেন, অনেকেই তাদের চেয়ে অনেক বিলো স্ট্যান্ডার্ডে। কিন্তু অর্গানাইজার হয়তো তাদেরকে একসঙ্গে বসিয়েছে কোনো একটা বিশেষ বিবেচনা থেকে যে এই বিষয়গুলো আলোচনা করা দরকার, এই বিষয়ে তার এক্সপার্টিজ আছে, ওই বিষয়ে তার এক্সপার্টিজ আছে, এবং ওই হাই প্রোফাইল ভিআইপি গেস্ট যিনি প্রেসিডেন্ট, কারেন্ট প্রাইম মিনিস্টার অথবা মিনিস্টার, তাদের সঙ্গে এই আলোচনাটা করলে একটা ভালো আউটকাম হবে। তো তারা কিন্তু বসছেন। আমি এই যে সম্প্রতি রাইজিনা ডায়ালগে ঘুরে আসলাম, এর আগেও বহুবার গেছি, একবারই ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে ইনঅগ্রাল স্পিকার ছিলেন। তারপরে প্রতি বছর ইনঅগ্রাল সেশনে তিনি আসেন, কিন্তু ইনঅগ্রাল স্পিকার কিন্তু ভিনদেশী আরেকজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যেমন এবার ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং ফিনল্যান্ডের সরকার প্রধানের সঙ্গে ভারতীয় সরকার প্রধান একসঙ্গে অনুষ্ঠান স্থলে এসেছেন, বক্তব্য রাখলেন ফিনল্যান্ডের সরকার প্রধান, ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু দর্শক সারিতে বসে ছিলেন। তো এই যে কালচার,